সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি চলে যেতে চাই আমাদের তারুণ্যের কাছে, যে এই যে আমরা যে তারুণ্যকে দেখছি তাদের আদর্শের জায়গা থেকে আমরা তাদেরকে বলা মানে বলা হয়ে থাকে, বলা হচ্ছে যে একটু বিভ্রান্তির মধ্যে তারা আছে, যে কোন দিকে যাবে, কিভাবে তারা চলবে। একটা হচ্ছে যে যদি একদম দেশমাতৃকার কথা বলেন সেটা এক বিষয় আছে, রাজনৈতিক আদর্শের বিষয় আছে, সাংস্কৃতিক আদর্শের বিষয় আছে। সেই জায়গা থেকে আপনার পর্যবেক্ষণটা কি? না, একটা জিনিস হচ্ছে যে আপনি যদি তারুণ্যের কথা বলেন, মেজরিটি যদি কথা বলেন, আমার সুযোগ হয়েছিল বেশ কিছু রিসার্চ দেখার। ধরেন একটা রিসার্চ হয়েছিল ওয়াই জেনারেশন নিয়ে। ওয়াই জেনারেশন বলতে একেবারেই মানে নতুন প্রজন্ম, এই মুহূর্তে যারা মানে আমাদের প্রজন্মেরও পরের, দুটো প্রজন্ম পরে হয়তো, হ্যাঁ, যাদের ধরেন বয়স 18, 19, 20, 25-এর মধ্যে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই প্রজন্মের চিন্তা ভাবনা নিয়ে একটা রিসার্চ হচ্ছে, যেটা আমরা দেখেছি খুবই ইন্টারেস্টিংলি। যেটা দেখা গেছে তাদের কিন্তু দেশাত্মবোধ, মুক্তিযুদ্ধের প্রতি টান এবং নিজের আত্মমর্যাদা নিয়ে তাদের কিন্তু যে আপনার মানে চিন্তা ভাবনা জায়গাটি খুবই শক্ত। তারা কিন্তু অনেক বেশি পেট্রিয়টিক, তারা অনেক বেশি বাংলাদেশ ওন করে, তারা অনেক বেশি প্রাউড ফিল করে, স্বপ্ন দেখে দেশকে নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে, এবং তারা মুক্তিযুদ্ধকে ওন করে এবং মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু তাদের মধ্যে আছে। এটা কিন্তু মেজরিটির কথা বলছে। আগে দেখবেন আমাদের জেনারেশন দেখেছি, অনেকে দেখেছি একটা ব্রিটিশ ফ্ল্যাগ এই আপনার নিয়ে মাথার মধ্যে পড়েছে, বা একটা আমেরিকান নিয়ে ফ্ল্যাগ আপনার টি শার্টের মধ্যে। আপনি কিন্তু এই জিনিসগুলি ইদানিং কিন্তু দেখবেন, এখন কিন্তু দেখবেন অনেক কিছু বাংলাদেশের পতাকা, বাংলাদেশের কৃষ্টি কালচার, এগুলো আপনার বিভিন্ন নতুন ফ্যাশনের মধ্য দিয়ে এগুলো রিফ্লেকশন, এগুলোর প্রতিফলন আমরা দেখি। এটার মধ্যে অনেক বেশি নতুন প্রজন্ম গেছে দেশকে, আপনার দেশের সংস্কৃতিকে, দেশকে জাতিসত্ত্বা গ্রহণ করা এবং নিজের যা কিছু আছে এই জিনিসটাকে নিয়ে গর্ববোধের জায়গাটা এইটা আছে। কাজে আমি মনে করি না যে আমাদের নতুন প্রজন্ম হতাশার মধ্যে আছে বা এরকম কিছু, বিষয়টা এরকম নয়। এবং নতুন প্রজন্মের যারা, তাদেরকে নিয়ে তো আমি শিক্ষক হিসেবে তাদের সাথে আমার যোগাযোগ আছে। তাছাড়া সাংগঠনিকভাবেও নতুন প্রজন্মের সাথে যোগাযোগ আছে। তাদের কিন্তু প্রাণশক্তি অনেক, এবং তারা অনেক স্বপ্ন দেখে, তারা ভালো কিছু করতে চায়, এবং তাদের মধ্যে আপনার উদ্যোক্তার যে আপনার যে শক্তি, উদ্যোগ নেয়ার এবং ইনোভেটিভ যে চিন্তা ভাবনাগুলো, এগুলো সব সৃজনশীলতা এবং উদ্যম দুটোই। অ্যাবসলিউটলি ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা যেটা বলেন। কিন্তু মাইনর একটা গ্রুপ, খুবই নগণ্য, যেটা সেইখানে আমরা যেখানে দেখছি যে জঙ্গিবাদের বিস্তার, মৌলবাদী বিষয় যেগুলো করছে, এইটা কিন্তু বাংলাদেশের মানে প্রকৃত বাংলাদেশের চরিত্র নয়। এটা কিন্তু একেবারেই আপনার এক্সেপশনাল, খুবই অল্প সংখ্যক একটা সংখ্যা আমার দৃষ্টিতে, এবং আমি হিসাব করলে যেটা দেখা যায়। কারণ বাংলাদেশে যদি ধরেন তরুণেরা হতাশাগ্রস্ত হতো, আমরা যদি চিন্তা করি, তাহলে তো ঘরে ঘরে জঙ্গি পয়দা হতো। ব্যাপারটা তো এরকম হচ্ছে না। বাংলাদেশের যদি টোটাল পপুলেশন সাইজ আপনি দেখেন 16 কোটি 17 কোটির মতন, সেখানে আপনার কত পার্সেন্ট আসলে এটার 1%-এর 1%-এর 1% নিলে দেখা যাবে আপনার 1600-1700 মানুষ হয়। সেখান থেকে হয়তো তার 1% নিলে দেখা যাবে 160 জন। এই যে এরকম কিছু হয়তো সংখ্যক মানুষ এভাবে আপনার জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাচ্ছে। তবে বাংলাদেশের টোটাল পপুলেশন, মানে আমাদের জেনারেশন, পূর্ববর্তী জেনারেশন যারা এখনো বেঁচে আছেন, সেখানে যদি আমরা দেখি, এবং টোটাল পপুলেশনের মধ্যে একটা বড় অংশ আবার এটাও হয়েছে যে একটু র্যাডিক্যালাইজড হয়েছে। যেমন ধরুন জঙ্গিবাদের মধ্যে ঝুঁকে পড়ছে অনেকে, যারা সরাসরিভাবে অংশগ্রহণ করছে, আত্মঘাতী যে জঙ্গিবাদের মতবাদ তারা ধারণ করে, তাদের সমর্থক গোষ্ঠী আছে। আবার অনেকে আছে এটার মধ্যে ঢুকছে না, বা দূর থেকে তাদের প্রতি সিম্প্যাথাইজ করছে। আবার অনেকে আছে এটাকে ডিরেক্টলি সাপোর্ট করছে না, বাট আপনি দেখবেন ইনডিরেক্টলি ইনিয়ে বিনিয়ে সমর্থন করার একটা সুর আপনি দেখবেন। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আছে। তবে এটার জন্য আমি মনে করি যে বাংলাদেশে একটা বিশ্ব বাস্তবতার মধ্যে যে বাংলাদেশ আছে, সেটার তো আপনার প্রভাবটা আপনি একেবারে এড়িয়ে যেতে পারবেন না। এখানে জঙ্গিবাদের যে বিষয়টি, গোটা বিশ্বজুড়ের একটা কি বলবো চেহারা আমরা দেখছি, ইউরোপে, আমেরিকাতে, সব জায়গাতে। তো বাংলাদেশ তো একটা আইসোলেটেড আইল্যান্ড না, ন্যাচুরালি এটা বাংলাদেশের উপরেও তার একটা প্রভাব আছে। অন দ্য টপ অফ দিস, বাংলাদেশে আরেকটা যেটা হচ্ছে, যেখানে তো মেজরিটি মানুষ মুসলমান। এখন জঙ্গিবাদ বলতে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এটা তো আমরা বলছি যে ইসলাম ধর্মকে ব্যবহার করে যে জঙ্গিবাদের বিষয়টা, আমরা অন্য কোনো জঙ্গি কর্মকাণ্ডের কথা তো বলছি না। তো সেই ক্ষেত্রে ইসলামকে ব্যবহার করে বা অপব্যবহার করে রাদার যে জঙ্গিবাদের বিষয়টি, সেটা বাংলাদেশে যেখানে ইসলামের প্রভাবটা আছে, মানে 90% মানুষের এই ধর্মের অনুসারী, সেখানে ধরেন আপনি 1-2% এরর মার্জিন,
যেটা আপনি সবকিছু পারফেক্ট করার পরেও, শুদ্ধভাবে করার পরে ফুল প্রুফ সিস্টেম বলে দুনিয়াতে কিছু নাই। একটা এরর মার্জিন থাকে 1% 2%, সেটার মধ্য থেকে কিছু একটা বের হয়ে আসবে। সে জায়গায় আমার যেটা মনে হয় যে আমাদের আসলে এটাকে ডিরেক্টলি যেটা করা হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে এটাকে কনস্ট্যান্টলি এটাকে চেজ করতে হবে, এটার উপরে চোখ রাখতে হবে, এটাকে হিট করতে হবে, এটাকে অ্যাটাক করতে হবে। তো এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম অ্যান্ড আমি মনে করি যে ইমিডিয়েট মেজার। বাট লং টার্মে আমি মনে করি যেগুলো বলা হয় অনেক ক্ষেত্রে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া উচিত, সবাইকে আপনার একটা সামাজিক প্রতিরোধ বা এগুলো সামাজিক প্রতিরোধের অংশ কিন্তু হিসেবে আমরা অনেক কিছু উদাহরণ দেখছি, অলরেডি শুরু হয়ে গেছে। আপনি দেখেন সীতাকুণ্ডে যে ঘটনাটা, এটা কিন্তু আপনার যে বাড়িওয়ালা সে কিন্তু খবর দিয়েছিল, এবং সেই খবর পেয়ে সীতাকুণ্ডে অপারেশনের পরে যাদেরকে ধরেছিল পুলিশ তাদেরকে ইন্টিগ্রেট করে আবার আপনার সিলেটের ঘটনা হলো মৌলভীবাজার তারপরে। তো এইগুলো কিন্তু মানুষের পার্টিসিপেশনের একটা ফল। শিক্ষার কথা বলার মতো সেখানে যে একটা সৃজনশীল রাজনৈতিক চর্চা ছিল, যে ধরেন ছাত্র সংসদ ছিল, মানে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেটাও বন্ধ থাকার কারণে কি তরুণরা এদিকে কিছুটা ধাবিত হচ্ছে? সৃজনশীল রাজনৈতিক চর্চা তো এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে। এখন ওখানে দেখবেন সবকিছু মানে মানে আগে অনেক সময় মাঠে যে আপনার মারামারি হতো সেটা ফেসবুকে হয়, মাঠে যে সৃজনশীল আলোচনা হতো সেটা এখন ফেসবুকে, সব এখন ডিজিটাইজ হয়ে গেছে। আচ্ছা, দুনিয়া বদলে যাচ্ছে, তো অনেক কিছু আসলে চরিত্রগত ভাবে ওইটার সাথে সাথে বদলে যায়, এরকম একটু ব্যাপার। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন এই চর্চাগুলি থাকার এখনো প্রয়োজন আছে আমি মনে করি। তবে এই চর্চাগুলি মধ্য দিয়েই শুধু কিন্তু আপনি জঙ্গিবাদের মোকাবেলা আসলে করতে পারবেন না। আমার ওপিনিয়নটা হচ্ছে যে অ্যাজ আই সেড, যে বিশ্ব বাস্তবতা যেখানে আমরা অপারেট করছি এবং বাংলাদেশের ভিতরে আরেকটা বাস্তবতা আছে, সেটা আমি বলবো। সেই বাস্তবতার মধ্যে আপনার 1% এরর মার্জিন থাকবেই। আপনি যদি সমস্ত অনুশীলন যেগুলো পূর্ববর্তী সময় হতো সেগুলোকে যদি আপনি পুরোপুরি নিয়ে আসেন, 100% পারফেক্ট করেন, প্যারেন্টিং বাচ্চাদের মানুষ করার যে বিষয়গুলি সেটাকে 100% আপনি পারফেক্ট করেন, শিক্ষা যদি স্কুলগুলি পারফেক্ট হয়ে যায় ধরেন কথার কথা, তারপরেও আপনি 100% জঙ্গি মুক্ত বাংলাদেশ এই বিশ্ব বাস্তবতায় করতে পারবেন। সেটা তো আপনি তো বিচ্ছিন্ন না, এটা আগে এক্স্যাক্টলি। এবং বাংলাদেশের ভিতরে একটা বাস্তবতা আছে, সেটা আপনাকে বলি। সেগুলো কিন্তু আমাদের একটু জোরে সোরে স্বীকার করতে হবে, আমি যেটা মনে করি। অনেক সময় আমরা যে আমাদের যে পলিটিক্যাল পোলারাইজেশনের জন্য আমরা অনেক সময় একটু মাঝখান দিয়ে নিউট্রালি বলার চেষ্টা করতে যাই, কিন্তু আমার মনে হয় কিছু ইস্যু নিয়ে আমাদের একেবারে স্পষ্ট একটা অবস্থান নিতে হবে। আমরা তো মনে করতে চাই না যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা আছে তারা কোনো হয় জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেয় বা সাপোর্ট করে বা এবং আমরা তো চাই তাদের মধ্যে একটা ঐক্য হোক। কিন্তু এই যে দেখেন জঙ্গিবাদ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যগুলো আপনি যদি দেখেন, সেখান থেকে কিন্তু দেখা যায় যে ঐক্য প্রতিষ্ঠার পথে কিন্তু আবার বাধা তৈরি হয়। এটা তো একটা জাতিগতভাবে আমরা একটা সবাই মিলে এটার এই বিপদের মধ্যে আছি। এই সবকিছু নিয়ে তো মানে আপনার কি বলে পলিটিসাইজ করা ঠিক না। হ্যাঁ, পার্টি পলিটিক্সের যে ব্যাপারটা, একে অপরকে দোষারোপের যে জায়গাটা, তো এইখানে যেটা হচ্ছে দেখেন যে অতীতেও যদি আমরা দেখি যে মানে ধর্মভিত্তিক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার একটা বিষয় ছিল। সামরিক শাসকরা কিন্তু দীর্ঘদিন এখানে ছিল, প্রথমে জিয়া রহমান, তারপরে এরশাদ সাহেব, এবং 16 বছর ধরে কিন্তু তারা আপনার ধর্মের রাজনীতিটাকে উস্কেছে এদেশে। এবং এটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে একটা র্যাডিক্যালাইজড একটা বাতাস আবহাওয়া তৈরি করেছে। যদিও বাংলাদেশের এই তল্লাটে কিন্তু আমরা অতীতেও যে আমাদের মধ্যে আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক চেতনা ছিল না তা না, এটা কিন্তু ছিল। এদেশের মানুষ কিন্তু 47-এ একটা কন্ট্রিবিউশন ছিল আপনার দ্বিজাতি তত্ত্বের পক্ষে, কিন্তু সেটার বিপক্ষে দাঁড়িয়ে আমরা 71-এ যে মুক্তিযুদ্ধ করলাম অসাম্প্রদায়িক চেতনার ঝান্ডা উড়িয়ে, এবং আমরা বিজয়ী হলাম। কিন্তু সেই বিজয়টা কিন্তু আপনার মানে আবার পরাজয় পর্যবসিত হলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এবং তারপরে সামরিক শাসকরা কিন্তু আবার দেখেন এই যে আপনার যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী চক্র এবং যারা ধর্মভিত্তিক রাজনীতির চেতনাটা তাদেরকে আবার এখানে পুনর্বাসন করেছে বাংলাদেশে জিয়া রহমান সাহেবের আমলে, পরে এরশাদ সাহেব, এবং তারা কিন্তু সাংবিধানিক ভাবেও সাংবিধানিক চরিত্রটাকেও কিন্তু আপনার গ্র্যাজুয়ালি একটা প্রতিক্রিয়াশীল চরিত্র দিয়েছে। কিন্তু 91-এর পর বা 90-এর পরেও কি সেই ধারাবাহিকতা থাকেনি? হ্যাঁ, এই যে মানে আমি সেটাই বলছি, বড় দুই রাজনৈতিক দল কি, আমি সেটাই বলছি। এটা তো 16 বছরের হিসাব দিলাম আপনাকে। তারপরে আবার কি হলো দেখেন, তারপর আবার এই যে যারা সামরিক শাসক তাদের শাসনের মধ্য দিয়ে তারা যেভাবে দেশটা পরিচালিত করেছেন, তাদের শাসনের মধ্য দিয়ে তারা আবার জন্ম দিয়ে গেছেন কিছু রাজনৈতিক দল, এবং আজকে মেইন স্ট্রিমে এরাই আছে। আওয়ামী লীগ ছাড়া এর কে আছে? ধরেন জাতীয় পার্টি, বিএনপি, দুটোই কিন্তু সামরিক শাসনের মধ্য দিয়ে জন্ম নেয়। কাজে এরা কিন্তু তাদের অতীতের যে আপনার রাজনৈতিক ফিলসফি সেটা ত্যাগ করেনি। কাজে 91 পর এরাই তো ক্ষমতা এসছে, এরা কিন্তু আপনার ঘুরে ফিরে একই কাজ করেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন 2001-এর পরে কি হলো,
এদের সাথে যোগ দিল সরাসরি ভাবে কারা? স্বাধীনতা বিরোধী সেই ধর্মকে উস্কে দেয় চক্র জামাত। তো আপনি ওই 16 বছর অতীতের আর তারপরে এখানে যে 10 বছর 26 বছর, বাংলাদেশের বয়স 46 বছর, এর মধ্যে 26 বছরই এখানে ধর্মকে উস্কে দেওয়ার যে রাজনীতি সেটার চর্চা করা হয়েছে। এখন এর মধ্যে আপনার কিছুটা সময় পেয়েছে হয়তো আওয়ামী লীগ, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যারা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ চেতনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা যেভাবে বদলে গেছে, তাদের পক্ষে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে মানে ভোটের রাজনীতি করতে যে তাদের পক্ষে না, রাজনীতিটা তো ভোটেরই, এটা কিন্তু অনেক বলা হবে আজকে। এটা থ্যাংক ইউ যে আপনি উঠালেন, আমি একটু ক্লারিফাই করি। রাজনীতিটা কিন্তু ভোটের, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই। কিন্তু আপনাকে বুঝতে হবে ভোটের রাজনীতিটার এন্ড গোলটা কি। যেমন ধরেন বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, উনি কিন্তু ভোটের রাজনীতি করেছেন। উনি কিন্তু ভোট কেন্দ্রিক। উনি যদি 70-এর নির্বাচন এবং ভোটটাকে উনি যদি গুরুত্ব না দিতেন, আমরা অনেককে দেখেছিলাম মানে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ, এই ধরনের আপনার স্লোগান দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু কি করেছেন? আপনি মানুষকে নিয়ে রাজনীতি করছেন, গণতন্ত্রের কথা আপনি বলছেন, গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলছেন, তাহলে ভোটটা এবং মেজরিটি মানুষের মূল্যবোধের জায়গায় রিফ্লেকশন তো ভোট দিয়েই হবে। আপনি যেখানে মেজরিটি মানুষ আপনাকে কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা আপনি ভোটের মধ্য দিয়ে হবে। তো সেই ভোটের রাজনীতির ভোটেরই হতে হবে। রাজনীতির দলগুলি কিন্তু আপনার ওই যে সুচিন্তা ফাউন্ডেশন নয়, এটা আপনার কি জানি বলে আপনার বিভিন্ন যে সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি নয়, এটা আপনার কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নয়। কাজে রাজনৈতিক দলগুলি রাজনীতিটা করবে ভোটের জন্য, এবং এই ভোট কেন্দ্রিক রাজনীতি করেছেন বঙ্গবন্ধু। মানুষের আপনার সমর্থন নিয়েছেন, তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছেন ভোটের মধ্য দিয়ে 70-এর নির্বাচনে, এবং যেটা আমাদের রাস্তা প্রশস্ত করেছে কোথায়? স্বাধীনতা। তো আজকেও আপনি ভোটের রাজনীতি করবেন এই কারণে যে আপনি যদি ভোটের মধ্য দিয়ে জনগণের মধ্যে আস্থা প্রতিষ্ঠা করে ক্ষমতায় আসেন, আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। ভোটের রাজনীতি নিয়ে একটু বিস্তারিতই বলবেন, কারণ বিরতিতে যেতে হচ্ছে। আরাফাত ভাই, এসে একটু এটার সাথে যোগ করবে যে এই ভোটের রাজনীতি করতে যে আওয়ামী লীগ আসলে মানে কোন জায়গায় আছে, সেখানে আবার কোন মানে তাদের সাথে কোনো সমঝোতা ভোটের জন্য করতে হচ্ছে কিনা, রাজনীতির একটা বিশ্লেষণ। থ্যাংক ইউ অ্যাগেন যে আপনি জিনিসটা যে উঠালেন, মানে আমি একটু সুযোগ পেলাম এটা নিয়ে কথা বলার। এটা নিয়ে আজকেও ভাবছিলাম আসলে যে ভোটের রাজনীতিটা তো রাজনীতি দল তো ভোটের রাজনীতি করবে, এবং ভোটের রাজনীতি করার মধ্য দিয়েই কিন্তু আমরা দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। এই বাংলাদেশের যে স্বাধীনতা, তার পিছনে 70-এর যে নির্বাচন, সেটার যে গুরুত্ব, এটা তো আমরা চিন্তাই মানে আমরা এটা বলার অপেক্ষা রাখে না। এবং ওই ভোটের রাজনীতিটা বঙ্গবন্ধু করেই কিন্তু স্বাধীনতার রাস্তা প্রশস্ত করেছেন, আমরা স্বাধীন হয়েছি। ভোটের রাজনীতি করেই কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় দ্বিতীয়বারে এসে, মানে শেখ হাসিনার নেতৃত্ব দ্বিতীয়বারে এসে যুদ্ধাপরাধের বিচার করলো, এবং এবার থার্ড টার্মে তারা এসে শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু দেশের কিন্তু অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত আছে। জিনিসটা যেটা হতে পারে, আমি ইলেকশনে জয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করব, কম্প্রোমাইজ করব, এবং জয়ী হয়ে আমি দেশের জন্য কিছু করব না, আমি নিজের আখের গোছাবো, সেই জিনিসটা খারাপ। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি যদি ভোটের জন্য ভোটের রাজনীতি করে, জনগণের আস্থার কথা চিন্তা করে, মেজরিটির আকাঙ্ক্ষা কি এটাকে মাথায় নিয়ে, সেই প্রেশারটাকে মাথায় নিয়ে চিন্তা করে সে যদি রাজনীতির মধ্যে অ্যাকোমোডেট করতে চায় এবং তার মধ্য দিয়ে সে ক্ষমতায় যেতে চায় ভোটের মধ্যে অবশ্যই, এবং যে যদি দেশ এবং দশের উন্নয়নের জন্য সে কাজ করে, এক স্বাধীনতার জন্য কাজ করে, তাহলে এই ভোটের রাজনীতিটাই তো রাইট রাজনীতির মায়ের। কিন্তু সেখানে কি ধর্ম আসবে উপকরণ হিসাবে? না, আসবে না। কিন্তু কথা হচ্ছে যে বাস্তবতায় যে সমাজে আপনি বসবাস করছেন, সে সমাজে ধর্মটা তো আপনি ফেলে দিতে পারছেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ধর্ম থাকবে অবশ্যই। আপনি নিজেই বলছিলেন যে ইসলামের অপব্যবহার এবং ইসলাম চর্চা দুই বিষয়। I fully agree with you. This is number one. ধর্ম থাকবে এবং ধর্মের ব্যবহার থাকবে। আমরা অপব্যবহারের বিপক্ষে। কিন্তু যখন আপনাকে মাথায় রাখতে হবে দীর্ঘদিন ধরে, ওই যে আপনাকে 26 বছরের কথা বললাম, দীর্ঘদিন ধরে যখন ধর্মের অপব্যবহারটা হয়েছে, যখন এটা অনেক মানুষের মধ্যে মজ্জাগত হয়ে গেছে, তখন এই বাস্তবতার মধ্যে আপনি কিভাবে অপারেট করবেন। আবার আপনাকে বলছি, একটা পলিটিক্যাল পার্টি মানুষের আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা, তার যে বহিঃপ্রকাশ, সেগুলোকে কিন্তু কেয়ার করে, সেটাকে সম্মান রেখে, তাকে অ্যাকোমোডেট করে, তার আকাঙ্ক্ষাগুলোর সাথে মিলিয়ে ঝুলিয়ে চলতে হয়। এবং তার মধ্য দিয়ে আপনি সবসময় যে কনসেশন দিবেন, নট নেসেসারিলি, আপনাকে কিন্তু আবার সেই জাতিকে তৈরিও করতে হবে একটা প্রপার আধুনিক রাষ্ট্রের দিকে যাওয়া, উন্নয়নের দিকে যাওয়া। কারণ অনেক সময় কিন্তু আপনার মানে হতে পারে যে মেজরিটি ভুল সিদ্ধান্ত নিতে পারে, বা নেতৃত্ব সেটা ঠিক করে দেবে। যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে যেটা হয়েছিল, একটা হতে পারে আমরা যেটা বলি নেতৃত্ব, আমরা অনেক সময় বলি এরকম যে সংখ্যাধিক্য মানুষের যে পালস, যে চিন্তা ভাবনা, সেটা যে নেতৃত্ব বুঝবে এবং সেভাবে যে কাজ করবে, সেটাই মানে সফল নেতৃত্ব। বাট এটার বিপরীত কিন্তু আছে, ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে সংখ্যাধিক্য মানুষ যদি ভুল পথে চলতে চায়,
যে নেতৃত্ব সেটার বিপক্ষে দাঁড়িয়ে তাকে সঠিক রাস্তায় আনার ফিরিয়ে আনবে। সাহস এবং হ্যাঁ। ক্ষমতা রাখে, সেটাই সঠিক নেতৃত্ব। সো আসলে কিন্তু এটা মিক্সচার অফ দিস বোথ, যে আপনার গোটা বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনাগুলি কি, তার আকাঙ্ক্ষাগুলি কি, সেগুলো যেমন বোঝাটাও খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে ক্ষেত্র বিশেষে সাময়িকভাবে অ্যাকোমোডেট করাটা যেমন ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম সেটাকে একটা সঠিক রাস্তায় নিয়ে আসার নেতৃত্ব দেওয়াটা ইম্পর্টেন্ট। বাট এই যে সঠিক রাস্তায় আনার জন্য ওই সময়টা আবার প্রয়োজন। যেমন ধরেন আপনার, আমি বলি 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, অনেকে কিন্তু প্রশ্ন তুলতো যে আওয়ামী লীগ তখন যুদ্ধাপরাধের বিচার করেনি কেন। আজকে কিন্তু আমরা বুঝতে পারছি কেন করেনি। তৎকালীন সময়ের জন্য সেটা সম্ভব ছিল না। সো আপনাকে কিন্তু ক্ষেত্র বিশেষে অপেক্ষা করতে হয় কোন সময় কোনটা করবেন। এখানে আপনাকে আমি যেটা বলতে চাই, আমি যে বললাম যে 26 বছর ধরে সামরিক শক্তি এবং তাদের থেকে উদ্ভূত দলগুলি যেভাবে আমাদের সমাজকে র্যাডিক্যালাইজ করেছে ধর্মের অপব্যবহারের মধ্য দিয়ে, এবং তাদের সাথে আবার গাঁটছড়া বেঁধেছিল একেবারে সরাসরি স্বাধীনতা বিরোধী শক্তিরা। তো এখানে এসে যে সমাজ ব্যবস্থাটা হয়ে গেছে, তার মধ্যে আওয়ামী লীগ একটা সেকুলার ফোর্স হিসেবে যখন ক্ষমতা এসেছে, তার পক্ষে অনেক সময় এই ব্যবস্থার মধ্যে একেবারে সোজা লাইনে হাঁটা সম্ভব হয়নি, আচ্ছা, ফর দ্য রাইট রিজন। বিকজ কখনো কখনো ধরেন আপনি একটা গোল সেট করেছেন, ধরেন যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে বলি, 96-এ যদি আওয়ামী লীগ এটা টেক আপ করতো, তাহলে কিন্তু এটা এই আপনার কি বলে 17 বা 16 2009-এর পরে হ্যাঁ, এসে 9 পরে হতো এসে, না, হ্যাঁ। এটা আরো সুদূর পরাহত হতো। আপনারও ক্ষেত্র বিশেষে আপনার গোল ঠিক রাখতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে, এখানে পৌঁছানোর রাস্তা কোনটা হবে। আপনার কখনো কখনো এক পা পিছুতে হবে দু পা এগোনোর জন্য, এটা কৌশলগত কারণে। আচ্ছা, কিন্তু আপনার গোলটা ঠিক আছে কিনা। কেউ কেউ অপব্যবহার করছে, জি। সমাজকে দূষিত করছে, আর কেউ কেউ সমাজকে দূষণ থেকে মুক্ত করে বের করে আনার চেষ্টা করছে, কিন্তু এই প্রচেষ্টার অংশ হিসেবে ক্ষেত্র বিশেষে অ্যাকোমোডেট করছে। সে কিন্তু সোজা রাস্তায় হাঁটার সিচুয়েশনটা তাকে পারমিট করছে না। সো এইটুকু আস্থা তার উপর আপনার রাখতে হবে। কারণ বাংলাদেশের বাস্তবতায় আমি এর আগে, আমি জানি না আপনার সাথে বলেছিলাম কিনা, যে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে সে হচ্ছে একটিমাত্র রাজনৈতিক দল মেইন স্ট্রিমে যে একটা ডিউ প্রসেসের মধ্যে তার জন্ম এবং বেড়ে ওঠা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে নেতৃত্ব দেয়া একটি শক্তি। সে তার মতন আরেকটি শক্তি প্রতিদ্বন্দ্বিতার জন্য মেইন স্ট্রিমে পায়নি। সে পেয়েছে কাকে? সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতকে পেয়েছে। সে পেয়েছে কাকে? বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো যারা আপনার এই সামরিক শাসনের মধ্য দিয়ে জন্ম নেয়। কিন্তু সে কিন্তু আওয়ামী লীগের মতো আরেকটি যদি ডিউ প্রসেসে গড়ে ওঠা আরেকটি দল যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, এরকম যদি পেত মেইন স্ট্রিমে, তার সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা করতো, আওয়ামী লীগের জন্য সোজা রাস্তায় হাঁটা অনেক সহজ হতো। আপনি যখন একটা মানে এনভায়রনমেন্টটা যখন নোংরা হয়ে গেছে, এই দীর্ঘ 26 বছরে এরা করেছে অপশক্তিগুলি, এবং একটা নোংরা মানে পরিবেশে নোংরা প্রতিপক্ষের সাথে আপনি প্রতিনিয়ত লড়াই করছেন, আপনি সারাক্ষণ বিশুদ্ধভাবে চলতে পারবেন না। বাট এর মধ্যে চলে যতটুকু বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ দেশকে নিয়ে এসে এনে দিচ্ছে, সেটার জন্য আমি তো মনে করি এটা তাদের না, বিশুদ্ধতার কথা, আমি শুদ্ধতার কথা যেতে চাচ্ছিলাম, যে এই অবস্থা থেকে তো আপনার গন্তব্য হচ্ছে শুদ্ধ রাজনীতির চর্চার ক্ষেত্রে, এবং যেহেতু তরুণ প্রজন্মের কথা আমরা শুরুতে বলছিলাম, আপনারা বলছিলেন তাদেরকে সেই পরিবেশটা দিতে হবে, দিতে গেলে, এবং আপনার কাছে বাস্তবতা শব্দটা নেই, যে এখন সামাজিক যে বাস্তবতা, সেই জায়গা থেকে সেই রাজনীতির দিকে কিভাবে যাওয়া, সবাইকে নিয়ে যাওয়ার তো বিষয় আছে। এই প্রক্রিয়াটা কিভাবে হবে, পরিশোধন প্রক্রিয়া। না, এইখানে আমি যেটা বলতে চাই, এটা নিয়ে আমি চিন্তা করেছি, এটা কিন্তু এককভাবে শুধু আওয়ামী লীগের দায়িত্ব না, হ্যাঁ, সার্বিকভাবে এইখানে জনগণের জায়গা থেকে যারা ওপিনিয়ন বিল্ডার আছে, যারা সুধী সমাজে আছে, সিভিল সোসাইটি আছে, সবার জায়গা থেকে আমাদের এখানে সহযোগিতা করতে হবে। প্রথম সহযোগিতাটা আমাদের করতে হবে আওয়ামী লীগের দুঃখটা বোঝার মধ্য দিয়ে। আমরা কিন্তু অনেক সময় খড়গ্রস্ত হই যে আচ্ছা তাকে এক পাল্লায় মেপে ফেলি বাকিদের সাথে। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে যারা দেশটাকে নষ্ট করছে আর যে নষ্ট হওয়ার প্রক্রিয়া থেকে প্রতিহত করার চেষ্টা করছে, এবং সেটা চেষ্টা করতে যে ক্ষেত্র বিশেষে সেও পাপ পিছলা খাচ্ছে, সে হয়তো সবসময় সোজা রাস্তায় চলতে পারছে না, এই আওয়ামী লীগকে এবং অপশক্তিকে একই পাল্লায় মেপে ফেলি। কারণ আপনি যদি ধরেন একটা গোষ্ঠী যদি একটা ভালো কাজ করার চেষ্টা করে, তাকে তার ভালো কাজ করার বিষয়টাকে রেকগনাইজ করতে হবে, তাকে মোটিভেট করতে হবে, তাকে তো সেই শক্তি দিতে হবে। কাজে আমাদের সবাই মিলে এটা কিন্তু করার, আমি যেটা মনে করি যে এক ধরনের আস্থায় নিয়ে আসার প্রয়োজন আছে। মানে ওইভাবে একই লাইনে একই পাল্লায় মাপা ঠিক হবে না। এবং আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে জনগণের জায়গা থেকে আমাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের সময় এসে গেছে, এবং এই পরিবর্তনটা আনতে পারবে যারা ধরেন টেলিভিশনে গণমাধ্যমের মাধ্যমে আসেন, আমরা কথা বলি, কলাম লিখি, আমাদেরও কিন্তু এই দায়িত্বের জায়গাটা আছে মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা। কোথায় আমরা সারা জীবন আপনার আমাদের পূর্বপুরুষেরা, আমরা তো প্রজা হিসেবে ছিলাম, একটা ঔপনিবেশিক শাসন আমলের মধ্য দিয়ে গেছি। আমাদের মনস্তত্ত্বটা কি ছিল? যে শাসক শ্রেণী, অথরিটি,
প্রশাসন হচ্ছে আমাদের বিরুদ্ধে, এবং তাই তো ছিল, তারা তো তাদের স্বার্থ রক্ষা করতো, প্রজাদের স্বার্থ তো কেউ রক্ষা করে না। কিন্তু আমরা যখন দেশ স্বাধীন করলাম, করার পরে তো আমরা দেশের মালিক হলাম। এখন তো আমরা প্রজা না, আমরা মালিক কিন্তু, এবং আমাদের প্রতিনিধিকে পাঠাই আমাদের সেবক হিসেবে কাজ করতে। কিন্তু এই স্বাধীন দেশেও যেটা হলো, সামরিক শাসকরা কিন্তু আবার ক্ষমতা কুক্ষিগত করলো, করে আবার তাদের প্রশাসনের স্বার্থে তারা কাজ করেছে, জনগণের স্বার্থে না, কারণ গণতন্ত্র ছিল না। কিন্তু এখন মানুষ মাথায় যেটা আমাদের আনতে হবে, যে আমাদের এই মুহূর্তে এই দেশে আমাদের প্রতিনিধি হিসেবে, আমরা যারা মালিক পক্ষ, তার প্রতিনিধি হিসেবে কে আছেন, তার নেতৃত্বে কে আছে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে নেতা বাংলাদেশের জাতির জন্য এবং এই দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন, তার কন্যা এখানে এখন দেশের নেতৃত্বে আছেন। উনি তো ঔপনিবেশিক শাসক না, উনি তো না, মানে সামরিক শাসকও না, উনি তো আমাদের প্রতিনিধি, এদেশের মেজরিটি মানুষের প্রতিনিধি। তো সেই জায়গা থেকে তার প্রতি আমাদের আস্থা রাখতে হবে। আমাদের যে ঔপনিবেশিক শাসন আমলের, সামরিক শাসন আমলের যে মানসিকতা, আমরা সবচেয়ে বেশি অবিশ্বাস করি কাকে? অথরিটিকে, প্রশাসনকে, গভর্নমেন্টকে সবচেয়ে বেশি মনে করি সে আমার বিপক্ষে কাজ করছে। এটা আমাদের দোষ না কিন্তু, কারণ আমাদের যে ডিএনএ এর মধ্যে এটা আছে, শত বছরের এই অভিজ্ঞতা আমরা কিভাবে ভুলে যাব? 200 বছরের অভিজ্ঞতা। কিন্তু আমাদের এখন এই যে ওপিনিয়ন বিল্ডার যারা, আমি বলছি সিভিল সোসাইটি, এখানে একটা কাজ হচ্ছে। এখন আমাদের এই পরিবর্তনগুলি আনতে হবে, যে এখন তো আমরা মালিক, আমাদের প্রতিনিধিকে আমরা পাঠিয়েছি এদেশে আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে। তারা যখন কাজ করবে আমাদের আস্থায় নিয়ে, আমাদেরও তাদেরকে আস্থায় নিয়ে, কনফিডেন্সে নিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। তারা যখন জঙ্গিবাদ মোকাবেলা করবে, এই আননেসেসারি এইসব ছড়ানোর কোনো দরকার নাই যে নাটক করছে, মানুষ জীবন দিচ্ছে, কিন্তু আমরা কিছু সিভিল সোসাইটি থেকে বলে দিচ্ছি যে মানুষ নাটক করছে, একটা প্রশ্নবিদ্ধ করছি। যখন শেখ হাসিনা একটা অবস্থান নিচ্ছেন, দেশে উন্নয়নের জন্য বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প করছি, আমরা বিভিন্ন জায়গা থেকে এসে আপনার সত্য মিথ্যে মিশিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন এটার সুবিধা যেটা হচ্ছে, আপনি সরকারের বিপক্ষে যাই বলবেন, এটা কিন্তু মানুষকে ওই যে ঔপনিবেশিক মানসিকতা ইজিলি সেন্সিটাইজ করা যায়। আপনি খেয়াল করে দেখেন। তো আমাদের সুধী সমাজেরও এখন দায়িত্ব নিতে হবে সত্যের উপরে দাঁড়িয়ে। এখানে একটু আরফাত ভাই যোগ করি, যে মানে জানতেই চাই যে এই যে আমরা তো আদর্শ দর্শন নিয়ে, বিশেষ করে দর্শন নিয়ে এতক্ষণ কথা বললাম, এই যে দর্শনের জায়গা থেকে যারা মানে দেশের নেতৃত্ব দিচ্ছে বা প্রতিনিধি যারা আছেন, তার সঙ্গে মাঠের রাজনীতি এবং দর্শন কতটা সাংঘর্ষিক অবস্থায় আছে? না, এটা তো আছে, এটা থাকবে। আপনাকে আমি জিনিস বলি, যে আপনি যখন একজন পিওর পলিটিশিয়ান শুধু, তখন আপনি শুধু সামনের ইলেকশনটা নিয়ে চিন্তা করেন, আপনার চিন্তা ভাবনা সীমাবদ্ধ হয়ে আসে। আপনি যখন কিন্তু এটা ভেরি ন্যাচারাল, আপনি যখন ধরেন একজন স্টেটসম্যান হন, বিয়ন্ড অনলি এ পলিটিক্যাল লিডার, আপনি তখন কিন্তু মানে পরবর্তী প্রজন্ম নিয়েও ভাবতে হয়। তখন আপনি এমন কিছু ডিসিশন নেন, যেখানে শেখ হাসিনার ক্ষেত্রে দেখি, যেটা অ্যাপারেন্টলি এই বাস্তবতা অনেকে বুঝেই উঠতে পারছে না। তারা শর্ট সাইটের চিন্তা দিয়ে ধরতেই পারছে না কেন উনি করছেন, নিজেদের মধ্যেও নিজেদের মধ্যেও। কিন্তু উনি কিন্তু করছেন, উনি বিয়ন্ড দ্য নেক্সট ইলেকশন চিন্তা করছেন, পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবছেন। আপনি যখন একেবারে পলিটিক্যাল ফিলসফার হয়ে যান, তখন আপনি পরবর্তী সেঞ্চুরি, শতাব্দী নিয়ে চিন্তা করেন। এখন জিনিসটা হচ্ছে তিনটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু পরবর্তী শতাব্দীর নিয়ে চিন্তার মধ্যে নিবন্ধ রাখেন নিজের চিন্তা ভাবনা, সামনে ইলেকশন যদি হেরে বসে থাকেন, তাহলে পরবর্তী শতাব্দীকে ঠিক করার কোনো কন্ট্রিবিউট করার সুযোগ নাই, আপনার পারবেন না। সো এখানে একটা মিক্স দরকার। আবার যদি আপনি শুধু সামনে ইলেকশনটাই শুধু জিততে চান, আর কোনো কিছু নিয়ে চিন্তা না থাকে, তাহলে শুধু ইলেকশন যে আপনার ক্ষমতায় যাওয়া হবে জিতে, এবং আপনি ক্ষমতায় যে আপনি ক্ষমতা এনজয় করা হবে, দেশ এবং দশের কোনো কাজে আসবে না। সো আপনাকে বেসিক্যালি ব্যালেন্স করতে হবে। সামনে ইলেকশন জিতাটা যেমন গুরুত্বপূর্ণ, নাহলে তো যুদ্ধাপরাধের বিচার হতো না, নাহলে তো বাংলাদেশে খণ্ডিতভাবে ধর্মনিরপেক্ষতা সংবিধানে ফিরে আসতো না। পূর্ণাঙ্গভাবে আসেনি, বাট খণ্ডিতভাবে তো এসছে, এটাও তো আসতো না। এবং আমি তো মনে করি এটা 26 বছরে যে স্খলন ঘটেছে, 7-8 বছরে সেটা আপনি ঠিক করে ফেলবেন, 26 বছরই লাগবে। হয়তো ফিউচারে এটা কন্টিনিউ করলে হয়তো আরো আমরা পরিশুদ্ধ একটা সংবিধান এবং সমাজ ব্যবস্থা পাবো। সো আমার পয়েন্টটা হচ্ছে ভেরি সিম্পল, সেটা হচ্ছে যে আপনি গ্র্যাজুয়াল প্রসেসে এখানে আপনাকে আগাতে হবে, এবং এই গ্র্যাজুয়াল প্রসেস আগানোর জন্য সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটি রাখতে হবে, এবং সত্যের উপরে দাঁড়িয়ে আমাদের অবস্থানটা ঠিক করতে হবে। এবং সেই জায়গা থেকে আপনি যে ঐক্যের কথা বলেন, সেখানে মানে সেই জায়গায় দার্শনিক ঐক্যটা হবে কিনা? না, এখন আপনার যেটা আমি আবার বললাম, যে সামনে ইলেকশনটা, এখানে সমস্যাটা হয়ে যায় কি, কিছু কিছু মানুষ আছে শুধু দার্শনিক ভাবেই একটা জিনিস দেখতে চায়, সামনে শতাব্দী কেমন হবে। কিছু মানুষ আছে স্টেটসম্যান হিসেবে একজনের কি রোল প্লে করা উচিত, সেখানে তার চিন্তা ভাবনা আবদ্ধ থাকে। কিছু মানুষ চিন্তা করে টিপিক্যালি শুধু সামনে ইলেকশন জেতার জন্য, কিন্তু তার তিনটার যে সংমিশ্রণের মিক্স, সেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে না দেখলে সবাইকেই মনে হবে ভুল করছে, এবং সেই জায়গাতে যাওয়া একটু দূরত্ব আছে এখন। সেই জায়গা থেকে আমি মনে করি শেখ হাসিনা ইজ রাইট অন দ্য স্পট। উনি যেমন সামনে ইলেকশনটাকে গুরুত্ব দিচ্ছেন,
উনি যেমন সামনের পরবর্তী জেনারেশন প্রজন্মকে গুরুত্ব দিচ্ছেন, উনি একইভাবে সামনের শতাব্দীর জন্য বাংলাদেশ হ্যাঁ, গড়ার সেটা ক্ষেত্রে তো উনি গুরুত্ব দিচ্ছেন। ব্যক্তিগতভাবে দিচ্ছেন, কিন্তু পুরো দল না, দলকে তো ধরেন উনি ওনার নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে। এখন দলের মধ্যে সবাইকে আবার একই কাজে লাগাতে পারবেন না। কিছু কিছু মানুষকে সামনে ইলেকশনের জন্য এনগেজ রাখতে হবে, ওইটাই পারে। কিছু মানুষকে আপনার সামনের আপনার সরকারিভাবে স্টেটসম্যান হিসেবে ওনার যে কাজ, যে পরবর্তী প্রজন্মের জন্য আপনি এনগেজ করতে হবে। কিছু মানুষকে আপনার পরবর্তী শতাব্দীর জন্য তার কাজ, কিন্তু সবগুলোকে সমন্বয়ের মধ্যে নেতৃত্ব দিবেন একজন, তিনি তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটা দিচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন, আমরা শুরু করছিলাম যে তরুণদেরকে নিয়ে, তরুণদেরকে শুদ্ধ রাজনীতি দেওয়ার যে প্রক্রিয়া, সেটা আপনি এইটাই হচ্ছে আপনার, আপনি বলছিলেন যে পরিশোধন প্রক্রিয়া। অ্যাবসলিউটলি পরিশোধন প্রক্রিয়ার মধ্যে আমরা গেছি, কিন্তু দেখেন আপনি 2009 অনওয়ার্ড মানে বিশাল একটা কলঙ্ক মুক্তি হয়েছে এই জাতি যুদ্ধাপরাধের বিচারের মধ্যে দিয়ে। সংবিধান যেভাবে আপনার ছিল, যে পঞ্চম সংশোধনী করে যে আপনার এটা কিন্তু বাতিল হলো, সংবিধানে যে ধর্মনিরপেক্ষতাটা গেল, এবং এটাকে আরো পরিশোধন করতে হবে, উই আন্ডারস্ট্যান্ড ইট। তারপর আমাদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এখন অনেক জটিলতা আছে, এটা নিয়ে আস্থার অভাব আছে, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা পরিশোধন প্রক্রিয়া নিয়ে আবার হয়তো আপনার সাথে কথা হবে। আপাতত আজকে শেষ করতে হচ্ছে আরাফাত ভাই। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।